বেরোতে পারি না বাসার থেকে, সবাই আমাকে নানা রকম সিসি করে, সবাই আমাকে খারাপ বলে। আসলে খারাপটা তো সে আমাকে বাড়াইছে, সে আমার লাইফে আসলেও তো আমি কখনো এরকম বলতাম না। আমি উত্তরার থেকে আসছি। একজনের সাথে আমার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। ওর নাম হচ্ছে সৈকত, সে মালয়েশিয়ার থাকে। ওর আমার সাথে ভালোই বন্ডিং ছিল, কথা হয়েছিল। ওর মানে একজন এক্সের কথা বলছিল যে ওনাকে ধোকা দিছে। ধোকা দেওয়ার পরে সে আমার প্রতি তার মায়া কাজ করে, যে আর যাই হোক সে ওই মেয়েটার দোষ দিচ্ছিল যে মেয়েটা বিবাহিত ছিল, ঠিক আছে, মেয়েটা খারাপ ছিল, মেয়েটার বাচ্চা হয়েছে, এগুলো সে জানতো না। সে আমাকে অনেকভাবে নিখুঁতভাবে বোঝানোর পরে ওনার প্রতি একটা মায়া জন্মায়। ওখান থেকে আমি তার সাথে সম্পর্কে যাই, তার সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়। তখন সে আমাকে অনেক ভালোবাসা দেখাইছে। আর সব থেকে বড় কথা হয়েছে যে এই ভালোবাসাটা সবসময় আমি ভয় পেতাম যে আল্লাহ সে যেন আমার কাছ থেকে হয়তো হারাই যাইব। তার সাথে আমি সবসময় কান্নাকাটি করতাম, ঠিক আছে। এমন একটা দিন ছিল না যে তার সাথে আমি কান্নাকাটি করিনি। তারা আমার সাথে অনেক ভালো বন্ডিংও ছিল, আমি সবসময় অনলাইনে রেখে দিত, ঠিক আছে, বা সবসময় কলই পড়ে থাকতাম। আমরা দুজন কথা বলতাম, কথা বলার পরে সবসময় রাতে ঘুমানোর আগে অনলাইনে থাকতাম, 24টা ঘন্টাই অনলাইনে পড়ে থাকতাম দুজন, ঠিক আছে। এই পর্যন্ত ছবি আদান প্রদান হতো, হ্যাঁ ছবি আদান প্রদান, এভরিথিং, আমাদের সবকিছু হতো। সে ঘুমাইলে স্ক্রিন ভিডিও করতো, আমি ঘুমাইলে সে স্ক্রিন মারতো, এগুলো এভরিথিং সবকিছুই আমাদের মধ্যে ছিল। আচ্ছা। তারপর লাস্ট টাইমে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের দিন আসলো, হ্যাপি নিউ ইয়ারের দিন আসলো, আমাকে বলছে প্রপোজ করতে হবে। তা আমি আবার ওর জন্য একটা গোলাপের তোড়া নিয়ে আসছিলাম, একটা কেক নিয়ে আসছিলাম ভ্যালেন্টাইন্স ডে। ওইটা দিয়ে আমি তাকে আমি কখনো শাড়ি পরতে পারি নাই, তারপর আমি শাড়ি পরছি, শাড়ি পরেও আমি তাকে প্রপোজ করছি। তার জন্য আমি কেক কাটছি, কারণ আমার কাছে মনে হয়েছে ওই মানুষটা যেন একটু ভালো থাকে, যে সে যেন একটু ভালো থাকে, সে যে কষ্টটা পাইছে ওটা যেন ভুলে থাকতে পারে। সেই জন্য ওনার জন্য আমি ছোটখাটো সব জিনিস একটা সারপ্রাইজ দিতামই, ঠিক আছে। সারপ্রাইজ দেওয়ার পরে ওই আরো বলে যে আমি জীবনে এরকম ভালোবাসা কখনো পাইনি আমার লাইফে, তো আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি, সে এগুলা বলে। তো লাস্ট টাইমে তো আমার ফ্যামিলি ছেলে দেখা শুরু করে, আমার ফ্যামিলিও জানে, আর আমাদের সম্পর্কটা শুরুর থেকে আর ফ্যামিলি জানে। আর আপন চাচতো বাইরের বোর সাথে কথা বলাইছে আমার সাথে, ওনার চাচির সাথে কথা বলাইছে যে তুমি কি আমাদের বাড়িতে এসে থাকতে পারবা মা? আমি বলছি হ্যাঁ, আপনারা থাকতে পারলে। পারিবারিকভাবে সবার সাথেই কথা বলাইছে, এই সম্পর্ক শুরু থেকে 3-4 দিন পরেই সবার সাথে কথা বলাইছে। তো বলতেছে তুমি কি আমাদের বাড়িতে এসে থাকতে পারবো? আমি বলছি হ্যাঁ পারবো, আপনারা থাকতে পারলে আমিও তো থাকতে পারবো। তো উনিরা এটা বলতেছে, কয় না তুমি তো শহরের মেয়ে, সেই জন্য বললাম। আমি কি শহরের মেয়ে বলে কি আমি কি মানুষ না? আমি থাকতে পারবো, সমস্যা নাই। এই পর্যায়ে উনি অনেকজনের সাথে ওনার ফ্যামিলির সাথে কথা বলায়। ওনার মা একদিন অসুস্থ ছিল, তো উনি বলতেছে কি যে আম্মুর সাথে কথা বলো। তো উনি ওনার আম্মুর নাম্বারটাও আমাকে দেয়। আমি এই মুহূর্তে ফোন করার পরে ওনারা ছোট মেজো বোন ধরছে, মেজো বোন ধরার পর ওনার গালাগালি শুরু করে দিচ্ছে বিচ্ছিরিভাবে ওনার বোন। তো আমি বলতেছি কি ভাই গালাগালি করতেছি কেন, আমি তো বুঝতেছি না। পরে আমি বলতেছি আপু আপনি গালাগালি করতেছেন কেন, আপনি আমার কথাটা শুনেন, আমি কিসের জন্য ফোন দিছি। উনি ওটা শুনে নাই, উনি গালাগালি হ্যাঁ ওনার আপন বোন, ঠিক আছে। গালাগালি করার পরে তো আমি ওনাকে বললাম যে, তারপর আমি ফোনটা কাইটা দিছি। কাইটা দেওয়ার পর ওনার সৈকতের আব্বু এসে ফোন দিছে, আমারও এই মুহূর্তেই ফোন দিছে। এসে ফোন দেওয়ার পর বলছে, সালাম দিছি। সালাম দেওয়ার পর উনি বলতেছে আম্মু তুমি কে? তখন আমি বললাম আপনার ছেলে যার সাথে কথা বলে, যে মেয়েকে পছন্দ করছে, আপনারা তো সবাই জানেন আমি ওই মেয়ে। তো বলতেছে তোমারে পছন্দ করছে? আমি কই হ্যাঁ। পরে বলতেছে ও আচ্ছা, এগুলো তো আমরা জানি না, ঠিক আছে। অথবা তারা জানতো, তার ওই যে চাচতো বাইর বউ, ওনারা সব কিছুই বলছে, ওনারা আমার সাথে ভিডিও কলে কথা বলছে, আমি কি রকম সব কিছুই বলছে। তো বলার পরে এদিকে আপনার ফ্যামিলির সাথে, হ্যাঁ আমার ফ্যামিলির সাথে এমন ভাবে মিশছে যা বলার মতো না। আম্মুকে আম্মু বলে ডাকছে। ওর ওখানে 12টা বাজে, আমার এখানে 10টা বাজে। ডিউটির থেকে আসার পর একদম ফ্রেশ হয়ে আমরা দুজন যখন কথা বলতাম, তখন বলতো চলো গ্রুপে চলো আম্মুর সাথে কথা বলবো। আমার আম্মুকেও এত পরিমাণ মায়া লাগাইছে যা বলার মতো না, ঠিক আছে। আম্মুকে ডাকতো, আম্মু কেমন আছেন, ভালো আছেন। আমার ছোট বোন ছিল, ও ওর সাথেও কথা বলতো, ওর সাথেই ফাইজলামি করতো, অনেক স্বপ্ন দেখাইছে সে আমাকে, যে আর যেই হোক উনি আমাকে ছাড়বে না, ঠিক আছে। তো একটা পর্যায়ে থেকে এই ঝামেলার থেকে ওনার বাবা আমার সাথে কথা বলার পরে আমাকে ব্লক মারা দিল। ব্লক মারার পরে যখন আপনার তার বাবার সাথে কথা হলো, হ্যাঁ তখন আমাকে সবার সাথে কথা বলার শেষে সে আমাকে হের ফ্যামিলির নাম্বার থেকে ব্লক মারা দিল, তার বোন, মেজো বোন। তো মেজো বোনটার বিষয়ে অনেক মানুষ অনেক কথা বলছে যে ওরা অন্যরকম, ঠিক আছে। তো ব্লক মারার পরে আমি আবার বলতেছি যাক আমাকে ব্লক মারা দিল, আমি তো কোনো দোষ করিনি, তারপরে আমি ওনাকে কিছু বলিনি।
আমি মানে সৈকতরে কিছুই বলিনি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিছু বলিনি। পরের দিন ওনারা যখন ওনাদের ছেলের সাথে কথা বলে তখন বলে যে তুমি এই মেয়ের সাথে কথা বলো, এই মেয়ে মানে বাজে বাজে বিচ্ছিরিভাবে গালাগালি করছে ওকে। তো ও আবার কি করছে, এবার কথা বলার পর আমাকে ফোন দিছে, তখন ওর ডিউটির সময় গেছে, চলে যাইব। তো ও কান্না করতেছে, আমি কই তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে? তা বলতেছে আমি তোমাকেও ছাড়তে পারবো না, আমি আমার ফ্যামিলিকেও ছাড়তে পারবো না। তা আমি বলতেছি কেন, কি হয়েছে, কিছু হয়েছে বলো। তা বলতেছে দেখো মা আমাকে কসম দিছে যে তুই যদি ওই মেয়ের সাথে কথা বলস তাহলে আমার মরামুখ দেখবি। তখন আমি তাকে অপশন দিলাম, দেখো আমি চাই না যে আমার জন্য তোমার ফ্যামিলি ছাড়ো, আমি চাই তুমি তোমার ফ্যামিলির সাথে থাকো, কারণ আমার জন্য তোমাকে ফ্যামিলি ছাড়তে হবে না। সে আমাকে ওখান থেকেও বেছে নেয় যে আমার ফ্যামিলি লাগবে না, আমার তোমাকে লাগবে, বিয়ে করব, বিয়ে করার পরে ফ্যামিলি একদিন মেনে নেবি, ঠিক আছে, এটা বলছে। বলার পরে আমি ওনার কথাই বিশ্বাস করছি, যার যেই হোক, যার মা এত বড় কসম দেয় সে এটা মানে না মেনে সে আমাকে ভালোবাসে এটা মানছে, ঠিক আছে। তো আমার আরো বেশি তার প্রতি মায়া কাজ করে, মানে এরকম মায়া কাজ করে যা বলার মতো না। তারপর আমি আস্তে আস্তে আমাদের সাথে সবকিছুই ঠিক ছিল, টুকটাক ঝগড়া লাগতোই ফ্যামিলির জন্য। এক পর্যায়ে আমার ফ্যামিলি মানে বিয়ের কথা বলে, তখন আমি ওকে বলি যে সৈকত আম্মু এরা বিয়ের কথা বলতেছে, বলো কি বলবো এখন তুমি বলো। তো ও বলতেছে বিয়ের কথা বলতেছে কে, হ্যাঁ কি জানে না আমার সাথে কথা হয়, এরা তো আমার সাথে কথা বলে, তাই না, আমি তো তোমাকে ভালোবাসি, ঠিক আছে। পরে আমি বলতেছি এখন কি করার আছে তুমি বলো। তো বলতেছে চলো আমরা আল্লাহর সাক্ষী রেখে বিয়ে করি, কারণ দুনিয়াতে কাগজ কলমটা সমাজ বিশ্বাস করে, কিন্তু কেউ আগে তো হুজুর দিয়ে বিয়ে হতো, ঠিক আছে, আর আমি না হয় সেটাই করলাম। তো আমার ফ্যামিলিকে বলার পরে তখনও আমি তার ফ্যামিলিকে ফোন দিই যে আপনার ছেলে এটা করবে, ওনারা আমার কোনো কথাই শুনতে চায় নাই। আর শোনার পরে ও আর আমি মানে নিজের থেকেই বিয়ে করি, কিন্তু আমাদের রেজিস্ট্রি করে বিয়েটা হয় নাই। তো ওই ফ্যামিলি যে আমার ফ্যামিলির ঝামেলার থেকে আমরা নিজেরা বিয়ে করি। বিয়ে করার পরে সে আমাকে ভালোই চলতেছিল, সে আমাকে মাস শেষে খরচ দিত, এরকম মনে হয় 3-4 মাস দিছে আমাকে। আমি কখনো তার কাছে বিয়ে করার পরও আমি তার কাছ থেকে আমি কখনো কোনো টাকা দিই নেই। তো আমার কাছে বড় হয়েছে যে তার খুশি মতো যদি সে আমাকে দেয় আলহামদুলিল্লাহ, ওইটাই আমার কাছে অনেক কিছু, আমি কখনো তাকে প্যারাও দিই নেই, ঠিক আছে। তো একটু পরে আবার পরের দিনকে আম্মুর সাথে কথা হয়, আম্মু বলে যে আম্মুকে ও বলছে যে দেখেন আম্মু নাদিয়ার জন্য কোনো ছেলে টেলে দেখবেন না, ও আমার স্ত্রী, আমরা দুজন সব কিছু সাক্ষী রেখে বিয়ে করছি, ঠিক আছে। সমস্ত কাগজ কলম মাকে বলেছেন? হ্যাঁ, সে আমার মাকে বলেছে যে সমস্ত কাগজ কলমটাই বিশ্বাস করে। তো আমি রেজিস্ট্রি পরে করব, যে কোরবানির পরে আমরা রেজিস্ট্রি করব। রেজিস্ট্রি করতে হলে তাকে তো দেশে আসতে হবে। হ্যাঁ, তাকে দেশে আসতে হবে, বা সে ওখান থেকে তার এনআইডি কার্ডের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অনলাইনেও হয়, ঠিক আছে। তো আমার মনে অনেক স্বপ্ন ছিল যে আর যেই হোক সে তো আমার কথা শুনে, আমিও তার কথা সব শুনতাম, সেও আমার কথা শুনতো, এরকম মানে অনেক অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল। তো আমার কাছে মানে আম্মুকে এটা বলার পর আম্মু বলছে ঠিক আছে বাবা তোমার কথাই তাহলে রইলো, মানে এই কোরবানির পরেই তোমরা বিয়ে করে নাও। কোরবানির 1 মাস পরে আমাদের রেজিস্ট্রি করার কথা ছিল, ঠিক আছে। হ্যাঁ, এই যে কোরবানির ঈদে, ঠিক আছে। তা 1 মাস পরে রেজিস্ট্রি করার কথা ছিল, পরে ডেট আবার পিছিয়ে আসে যে না আমরা কোরবানির মাসের 23 তারিখে বিয়ে করব, ঠিক আছে। জুনের 23 হ্যাঁ, এই যে সামনে যে গতকালকে 23 তারিখ যে গেছে, ঠিক আছে। আবার আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে বিয়েটা হবে। হবে। হ্যাঁ, আবার আনুষ্ঠানিকভাবে ছোট্ট একটা আয়োজন করে সে আমাকে মোবাইলের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রি করে বিয়ে করবে। এটা কি করা যায়? এটা করা যায়, শুনছি রেজিস্ট্রি নাকি এরকম নাকি বিদেশে অনেক বিয়েই হয়, যে কাজী আসে ভিডিও কলে ছেলে থাকে, ছেলের আইডি কার্ড মানে যা যা যাবতীয় লাগে ওগুলোর থেকে রেজিস্ট্রি করে বিয়েটা করে, আচ্ছা, ঠিক আছে। তো আমার এলাকার মানে সবাই জানে যে আমার বিয়ে হবে, মানে সবাই খুব আনন্দ করে। আমার দেশে বরিশাল থেকে আমাদের মেহমান আসছে, অলরেডি সবাই চলে আসছে। আমি ওকে ফোনে সবসময় বলতাম যে দেখো সৈকত সবাই চলে আসছে, আবার খালামণিরা সবাই আসছে, ও আসতে বলতো যে থাকবে কোথায় এরা। আর আমার বিয়ের জন্য আমি সবকিছুই কমপ্লিট করছি, মার্কেট টুকটাক যা যা দরকার ছিল এভরিথিং আমি সবকিছু কমপ্লিট করে রাখছি, ঠিক আছে। তারপরে আমি ওর কাছে মানে সবকিছু কেনাকাটার পরেও আমি ওকে জিজ্ঞাসা করি সৈকত এরকম দেখো আমার সবকিছু গুছানো হয়ে গেছে, তুমি কি সত্যি কি রেজিস্ট্রি করবা? তো বলতেছে হ্যাঁ করবো, আমার মনে কি ছলো না আমি কই তাহলে তোমার মাথায় কি কোনো টেনশন নাই, সব টেনশন কি আমি ভোর করবো বলো? তো ও আমাকে বলতেছে টেনশন করো না, আমি 23 তারিখে করবো, এটা তো কনফার্মই, এটা কোনো মিস নেই। তো আমি একদিন রাত্রে ওরা আমার সাথে অনেক ঝগড়া লাগে, তখন আমি ভাবলাম যে 14 তারিখে এই মাসের 14 তারিখে আমি হ্যাঁ জুনের 14 তারিখে আমি বলি কি তোমার এনআইডি কার্ডটা লাগবে, কারণ যেহেতু আমরা রেজিস্ট্রি করে বিয়ে করবো তখন এনআইডি কার্ডটা প্রয়োজন। তো এনআইডি কার্ডটা আমাকে দাও, আমি আম্মুকে দিই, আম্মু আমারটাও ফটোকপি করে নিয়ে আসুক, তোমারটাও নিয়ে আসুক। তো ও এনআইডি কার্ডটা বলছে যে আমি দিব, বিকালে দিব। তা আমি বলতেছি এনআইডি কার্ড দিতে তো বিকালে লাগে না, তো ও বলতেছে বাড়িতে আছে। আমি ওটাই বিশ্বাস করছি, হয়তো এনআইডি কার্ড বাড়িতেই আছে, ঠিক আছে। আমি ওইটা বিশ্বাস করার পর আমি আবারও বলতেছি ওর আমার মধ্যে এনআইডি কার্ডটা নিয়ে অনেক ঝগড়া লাগে।
ঝগড়া লাগার পরেও আমি ওকে অনেক রিকোয়েস্ট করে ওর হাতে পায়ে ধরি যে দেখো তুমি যদি আমাকে করোই, তোমার এনআইডি কার্ড দিতে তো সমস্যা নাই, ঠিক আছে, তুমি আমাকে এনআইডি কার্ডটা দাও। তো দেয় না। ও আর আমার মাঝখানে অনেক ঝামেলা হওয়ার পরে ও তবু আমাকে এনআইডি কার্ড দেয় না। আমাকে অনেক কথাই বলে, বলার পরে আমাকে বলতেছে যে তুমি বিশ্বাস করো আমি করব, আমি এমন কিছু নাই যে আমি করবো না। আমি কই শোনো, তোমার আমার সাথে সব কিছুই হয়ে গেছে, ভিডিও কলে, মোবাইলে, হ্যাঁ মোবাইলে এভরিথিং, তোমার আমার ফিজিক্যাল হইতে সব কিছুই কমা হয়ে গেছে, ঠিক আছে, এখন যখন রেজিস্ট্রি করার সময় হলো তখন তুমি এই নাটকটা ক্যান করতেছো, বলো কি কয় এটা ক্যান করতেছো। তো ওই ঝামেলা থেকে সে আমাকে ব্লক মারা দেয়, মানে এই যে রেজিস্ট কার্ডটা চাওয়ানোর দিতে সে আমাকে সব কিছুর থেকে ব্লক মারা দেয়। উনি আর আমাকে আর ব্লক খোলে নাই। উনি তো আমার সাথে প্রতারণা করছে, কারণ উনি তো আমাকে বিয়ে করবে না, আমাকে স্বপ্ন দেখাইছে, বিয়ের মাঠ কে করাইছে, এভরিথিং সব কিছু আয়োজন করাইছে, সব কিছু আয়োজন করাইতে লাস্ট দিকে সে আমাকে ব্লক মারা দেয়। ব্লক মারার পরে আমি মানে নিতে পারি নাই, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে আমি কি যেন একটা হারাইছে, আমার তো মান সম্মান আছে, এলাকার সবাই আমাকে মানে সিসি করতেছে, আমি ঘর থেকে এখনো পর্যন্ত বের হতে পারি না, সবাই আমাকে ঘৃণা করতেছে যে বিয়ে বিয়ে এরকম একটা মানে কলঙ্কিনীর বোঝা। তো আমি এটা নিতে পারি না দেখে সব কিছু থেকে ব্লক মারার পরে তার একটা ফ্রেন্ড ছিল রাকিব, ওনার সাথে আমার সাথে গ্রুপে কথা বলাইছিল, ওনাকে আমি কল দিই। কল দেওয়ার পরে ওনার কাছ থেকে ওনার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমি তার বাড়িতে চলে যাই। তারপর বাড়িতে চলে যাওয়ার পরে মানে ওর ফ্যামিলি মেম্বারই ছিল, চাইলে ফ্যামিলি মেম্বার সব কিছু বলতে পারতো, ওনারা এটা বলে না, ওনারা আমাকে নিয়ে ঝগড়াঝাটি, মানে মারবো, এটা করবে, লাঠি নিয়ে আসে, এটা করে, ঠিক আছে, হ্যাঁ আমি একাই চলে গেছিলাম। আচ্ছা, তারপরে ওনারা ওকে মারতে আসে, তারপরে ওনারা আমার এই ঘরে আটকায় রাখে কতক্ষণ, এই ঘরে আটকায় রাখে কতক্ষণ, মানে অনেক লোক আসছে, যে মেয়ের সাথে কিছু না হলে মেয়ে এত দূর আসতে পারতো না, অবশ্যই কিছু হয়েছে দেখি তো মেয়ে আসছে। তো আমি যে প্রথম আটকে রেখে এই ঘরে আটকে রেখে, তো আমি বলতেছি আল্লাহ কোন ইতে পড়লাম, তুমি আমাকে বাঁচাও। তখন আমাকে মানে রাত 8টা পর্যন্ত তাদের বাড়িতে ছিলাম, আমি একদম বিকেল 5টা বাজে যেয়ে পৌঁছেছি, 8টা পর্যন্ত। তারপর হের বড় যে সিনিয়র যে করছে ভাই বেড়াদার আছে, তারা এসে আমাকে জোর জবত করতেছে, তোমার কি কাবিন আছে, তোমার তো কাবিন নেই, কেন আসছো? তো আমি বলতেছি দেখে না কাবিন নেই, এটা তো আমি মানি, কারণ সে আমাকে আশা দিছে, আমার ফ্যামিলি সব কিছু মান সম্মান ধুলোয় বিষয় দিছে, আমি এখানে আসার কারণ আমার একটাই, সে এত কিছুই যখন করছে তাহলে ডেট কেন ফিক্স করলো? বিয়ে যদি নাই করে তাহলে আমাকে ডেট দিছে কেন? আমাকে কেন বলছে সবাইকে জানাইতে আমি আছি? সে এটা কেন, কিসের জন্য এটা আমার সাথে করলো? সে উল্টা আমাকে বলতেছে, এখন সে আমাকে মানে ওই বাড়ির সবার সামনে ফোন দিয়ে বলতেছে মেয়ে খারাপ। আমার কথা হচ্ছে আমি খারাপ, ঠিক আছে মানলাম আমি খারাপ, তুমি তো সবটা জানতে, তুমি জেনেও কেন আমার লাইফে আসছো? আমাকে বিয়ের সব কিছু করাইয়া তারপর তুমি আমাকে ছাইড়া দিছো, আমি খারাপ, তুমি আমার সাথে মিশছো কেন? না মিশে থাকতে বলো না, তুমি তো ভালো, তুমি ভালোর পরিচয় দিতা। ওই পর্যায়ে থেকে মানে তারপরে ওনারা আমাকে অনেক ইটি করার পরে আমাকে বলতেছে তুমি চলে যাও। আমি বলতেছি আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যেতে হবো। আমি চলে আসছি, চলে আসার পরে তারপর ওনার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করি, সৈকতের সাথে, সে আমার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করবে না। এখন সবাই বলে ও সে বাহিরে থেকে সে আমার সাথে টাইম পাস করতে চাইছিল, মজা করতে চাইছিল, আর সে যখনই বলতে তখনই আমি তাকে না করতাম না, আমি তখনই দিতাম, কারণ আমাকে এত ভালোবাসে একটা মানুষ, আর যে হোক সে আমাকে ঠকাইবো না, লাস্ট পর্যন্ত যে সে আমাকে ঠকাইবো এটা আমি কখনো বুঝতে পারিনি। তার মধ্যে আমার সাথে মানে মোবাইলে সব সময় ফিজিক্যালি ওটা হতোই, ঠিক আছে। তবে আমি একটা কথাই বলবো যে সে আমার সাথে যেটা করছে অনেক বড় অন্যায় করছে, ঠিক আছে, এটার জন্য আমার কি বলবো, আমার ভাষা খুঁজে পাইতেছি না। আল্লাহ যেন যেখানেই থাকুক না কারণ আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর একটা কথা, সে যেন আমাকে একটাবার ফোন দিয়ে যেন বলে যে দেখো যা হয়েছে এ পর্যন্ত ভুলে যাও, আবার আশায় থেকো না, আমাকে এত করো না, আমি তোমার সাথে অভিনয় বা টাইপেস কিছু করছি, আমার ফ্যামিলির এত স্বপ্ন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমার ফ্যামিলি রাস্তাঘাটে বেরোতে পারে না, মা বেরোলে মাকে নানান রকম কথা কয়, আমাকে বলে। তো আমার সাথে যদি একটাবার যোগাযোগ করতে পারতো, ওরে বলতো যে দেখো আমি যেটা করছি ভুল করছি বা সব কিছু ঠিক করে নিই বা কোনো কিছুই সে আমাকে বলতে ছিল না। আমার মানে আমি বেরোতে পারি না বাসার থেকে, সবাই আমাকে নানা রকম সিসি করে, সবাই আমাকে খারাপ বলে, আসলে খারাপটা তো সে আমাকে বাড়াইছে, সে আমার লাইফে আসলেও তো আমি কখনো এরকম করতাম না। প্রবাসী যে ব্যক্তিটি সম্পর্কে কথা হচ্ছে, ওনার নাম হচ্ছে সৈকত। আপনি চেষ্টা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আপনার বক্তব্য আমরা শুনতে চাই। আর আপনার কি দরকার ছিল তার সাথে এইভাবে ভিডিও কল ইন্টিমেট হওয়া, এত ক্লোজ হওয়া? আর দ্বিতীয় কথা, বিয়ে যখন করবেনই না, কি দরকার ছিল ডেট ফিক্স করা, আত্মীয় স্বজনকে জানানো, তাকে জানাতে বলা, সে কেনাকাটা করে আত্মীয় স্বজনকে জানিয়ে, বিয়ের ডেট সবাইকে জানিয়ে, এই যে একটা হুলস্থুল কারবার, এই সবের কোনো দরকার ছিল না। এগুলোর জন্য অবশ্যই আপনাকে কোনো না কোনো সময় পস্তাতে হবে, ভুগতে হবে। আর আপনাকেও বলছি
আপনার খামখেয়ালিভাবে এই অনলাইনের মাধ্যমে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, এত ক্লোজ হওয়া, এটা আপনার একান্তই বড় ভুল ছিল, এটা পাপ ছিল। এই পাপ থেকে আপনি বের হয়ে আসার চেষ্টা করেন, নিজেকে সামলান এবং ভবিষ্যতের দিকে তাকান এবং ফার্দার এই ভুল যেন ভবিষ্যতে না হয় আপনার দ্বারা সেই চেষ্টাটা অব্যাহত রাখেন এবং অবশ্যই বাবা মার কাছ থেকে ক্ষমা চাইবেন। তাদের সিদ্ধান্ত না নিয়ে ভবিষ্যতে এমন কোনো পা ফেলবেন না যার কারণে আবার আপনাকে এমনভাবে ভুগতে হয়। আজ এই পর্যন্ত, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন।